হুমকি থাক আর না থাক, ও যাচ্ছে না। অন্যজন ইচ্ছে হলে যেতে পারে। আতেন, স্পষ্ট করে বলো তো, তোমার ইচ্ছা কি? প্রেমিক হিসেবে চাও লিও নামের লোকটাকে? বৃদ্ধ সামানের চোখে চোখে তাকালো খানিয়া। দীর্ঘ গলায় জবাব দিল, না, আমি চাই ও আমার স্বামী হবে। সেক্ষেত্রে প্রথম কথা হলো, ওকেও তোমাকে স্ত্রী হিসেবে চাইতে হবে। ওর ভেতর তো তেমন কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। আর আর একজনের স্ত্রী লোকের একজন স্ত্রী লোকের দুটো স্বামী থাকে কি করে? বৃদ্ধের কাঁধে হাত রাখলো আতেন। তুমি ভালো করেই জানো শিম্বরি, আমার কোনো স্বামী নেই। নামমাত্র যেটা আছে সেটাও থাকবে না যদি তুমি আমার সহায় হও। মানে, খুন করতে চাও ওকে? না আতেন, এবার আর আমি তোমার সহায় হব না। তোমার সহায় হতে গিয়ে বহু পাপের বোঝা চেপেছে আমার কাঁধে। আর না, যা করার তোমাকেই করতে হবে। যদি না পারো লোকটাকে চলে যেতে দাও পাহাড়ে। অসম্ভব, কিছুতেই তা আমি হতে দেব না। কিছুক্ষণ চুপ করে রইল আতেন। অবশেষে বলল, তুমি নাকি বিরাট সামান, জাদুকর, ভবিষ্যৎ বক্তা। গণা পোড়া করে বলো আমাদের ভবিষ্যৎ। তুমি বলার আগেই অনেকখানি সময় আমি ব্যয় করেছি এ কাজে। ফলাফল শুভ নয় আতেন। এটা ঠিক, তোমার আর ওই লোকটার নিয়তি এক সূত্রে গাথা, কিন্তু বিশাল এক দেয়াল মাথা তুলেছে দুজনের মাঝে। যতদিন এই পৃথিবীতে আছো সে দেয়াল সরবে না তোমাদের মাঝ থেকে। তবে আমি আর যেটুকু জানতে পেরেছি, মৃত্যুর মাঝ দিয়ে আবার তোমরা খুব কাছাকাছি আসবে একে অন্যের। মৃত্যুই আসুক তাহলে, গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে বলল খানিয়া। সেখানে তো আর কেউ আমার ইচ্ছায় বাধা দিতে পারবে না। অত নিশ্চিন্ত হইও না, জবাব দিল শিম্বিরি। আমার ধারণা মৃত্যু সাগরের ওপারেও তোমাদের অনুসরণ করবে সেই অদৃশ্য শক্তি। আমার মাঝে মাঝে মনে হয় হেস এর নির্ঘুম চোখ ছুরির ফলার মতো চিরে চিরে দেখছে আমাদের গোপন আত্মাগুলোকে। তাহলে মায়ার ধুলো দিয়ে অন্ধ করে দাও সে চোখ। কালই হেসার কাছে চিঠি দিয়ে দুধ পাঠাও যে দুজন বৃদ্ধ আগন্তুক এসেছে, খেয়াল করো। বৃদ্ধ তারা এখন খুবই অসুস্থ। খাদের উপর থেকে পড়ে হাত পা ভেঙে গেছে। 3 মাসের আগে সুস্থ হবে না। বেটি হয়তো তোমার কথা বিশ্বাস করবে। এবার আমি ঘুমোবো। সেই ওষুধটা দাও সিম্বরি, যেটা খেলে স্বপ্নহীন ঘুমে রাত শেষ হয়ে যায়। দ্রুত অথচ নিঃশব্দ পায়ে আমি সরে এলাম সেখান থেকে। সিঁড়ির কোনায় অন্ধকারে গিয়ে দাঁড়ালাম। 8 পরদিন সকাল 10টা কি আরও পরে সামান শিম্বিরি এলো আমার ঘরে। জিজ্ঞেস করলো কেমন ঘুমিয়েছি রাতে। মরার মতো, আমি জবাব দিলাম। ঘুমের ওষুধ খেয়েও মানুষ এমন নিছিদ্র ঘুম ঘুমাতে পারে না। তবু বন্ধু হলি। বেশ ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। তাহলে বোধহয় দুঃস্বপ্ন দেখেছি। মাঝে মাঝে অমন হয় আমার। কিন্তু বন্ধু শিম্বিরি, আপনার মুখ দেখে তো মনে হচ্ছে সারা রাতে একটুও ঘুমাতে পারেননি। হ্যাঁ, সারা রাত আমাকে তোরণ পাহারা দিতে হয়েছে। কোন তোরণ? আমরা যেটা দিয়ে ঢুকেছি আপনাদের রাজ্যে? না, অতীত আর ভবিষ্যতের তোরণ। যেখান দিয়ে থাক, অত কথার দরকার নেই। আমি যা বলতে এসেছি, 1 ঘন্টার ভেতর রাজধানীর পথে রওনা হতে হবে তোমাকে। তোমাদের স্বাগত জানানোর জন্য ওখানে অপেক্ষা করছেন খানিয়া আতেন। নিশ্চয় নিশ্চয়, আমি এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমার পালিত পুত্রের কি অবস্থা? ও সুস্থ হয়ে উঠেছে।
সময় হলেই ওর দেখা পাবে। খানি আর ইচ্ছে তাই। এই যে কৃতদাসরা তোমার কাপড় চোপড় নিয়ে এসেছে, তৈরি হয়ে নাও। বেরিয়ে গেল শিম্বরি। ভৃত্যদের সহায়তায় কাপড় পরতে শুরু করলাম। প্রথমে চমৎকার পরিষ্কার লিলেনের অন্তর্বাস, তারপর পশমের মোটা ট্রাউজার্স ও গেঞ্জি, এবং সবশেষে ফারের কিনারা লাগানো কালো রং করা উটের পশমের আলখাল্লা। দেখতে অনেকটা লম্বা ঝুল কোটের মতো। কাঁচা চামড়ার একটা টুপি আর একজোড়া বুটের মাধ্যমে শেষ হলো আমার বেশ বিন্যাস। পোশাক পরা শেষ হতে না হতেই হাজির হলো হলদে মুখো ভেতরা। আমার হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে বারান্দা পেরিয়ে নিয়ে চলল তরুণ গৃহের দরজার দিকে। সেখানে পৌঁছে সবিস্ময়ে দেখলাম শিম্বিরের সাথে দাঁড়িয়ে আছে লিও। মুখটা একটু ফ্যাকাশে, না হলে বলতে পারতাম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক দেখাচ্ছে ওকে। আমার মতোই পোশাক পরেছে, পার্থক্য একটাই, ওর ঝুলকোটটা সাদা। আমাকে দেখে এক লাফে এগিয়ে এলো ও। আনন্দে চকচক করে উঠেছে দু চোখ। কেমন আছি, এই কদিন কোথায় ছিলাম, এসব নিয়ে একের পর এক প্রশ্ন করে চলল। শিম্বিরির সামনে যেগুলোর জবাব দিলে অসুবিধে নেই, সেই প্রশ্নগুলোরই জবাব দিলাম শুধু। বাকিগুলো পরে কোনো এক ফাঁকে দিতে পারবো। আপাতত কিছুক্ষণ অন্তত একসাথে থাকছি আমরা। এরপর অদ্ভুত এক ধরনের পালকি নিয়ে এলো ওরা। মানুষের বদলে ঘোড়ায় বহন করে ওগুলো। সামনে পেছনে দুটো লম্বা দণ্ডের সাথে জুড়ে দেয়া হয় একটা করে দুটো টাট্টু ঘোড়া। আমরা উঠে বসতে শিম্বিরি ইশারা করলো। সামনের টাট্টুর লাগাম ধরে টেনে নিয়ে চলল দাসরা। পেছনে পড়ে রইল বিষণ্ণ প্রাচীন তরুণ গৃহ। পথের প্রথম মাইল খানেক গেছে আঁকাবাঁকা এক গিরিখাতের মাঝ দিয়ে। তারপর আচমকা একটা মোড় নিল গিরিপথ। সামনে ভেসে উঠল কালনের বিস্তৃত সমভূমি। কয়েক মাইল দূরে একটা নদী, সেদিকেই যাচ্ছি আমরা। নদীটা সরু কিন্তু খরচোতা। ওপাশে আবার সমভূমি। যত দূর চোখ যায় ফাঁকা আর ফাঁকা। একটাই মাত্র ব্যতিক্রম এই একঘেয়ে বিস্তারের মাঝে, সেই পাহাড়টা। স্থানীয়রা যার নাম দিয়েছে অগ্নিগৃহ। এখান থেকে অনেক দূরে সেটা, 100 মাইলেরও বেশি হবে। এত দূর থেকেও পাহাড়টার গাম্ভীর্যপূর্ণ অবয়ব টের পেতে অসুবিধা হয় না। চূড়াটা কমপক্ষে 20,000 ফুট উঁচু, উজ্জ্বল সাদা। হ্যাঁ, সেই চূড়ার উপরে দাঁড়িয়ে আছে বিশাল একটা স্তম্ভ। তার উপরে তেমনি প্রকাণ্ড একটা পাথুরে আংটা। এক দৃষ্টিতে আমরা তাকিয়ে আছি ওটার দিকে, যেন আমাদের সব আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে ওটার চেহারায়। খেয়াল করলাম আমাদের সঙ্গীরা সবাই পাহাড়টা দেখা মাত্র মাথা নুইয়ে সম্মান জানালো। সেই সাথে ডান হাতের তর্জনী বা হাতের তর্জনীর উপর আড়াআড়িভাবে রেখে একটা ভঙ্গি করলো। পরে জেনেছি পাহাড়টার অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্যে এ ভঙ্গি করে ওরা। সামান শিম্বিরিও বাদ গেল না। আপনি কখনো গেছেন ওই পাহাড়ে? বৃদ্ধকে জিজ্ঞেস করলো লিও। মাথা নাড়ল শিম্বিরি। সমভূমির মানুষরা ওখানে যায় না। প্রথম কারণ হিংস্র জঙ্গলিরা। ওদের সাথে লড়াই না করে ওখানে যাওয়ার উপায় নেই। দ্বিতীয়ত পাহাড়টার যখন প্রসব বেদনা ওঠে, গলিত পাথরের লাল চোট নেমে আসে ঢাল বেয়ে। গরম ছাই ছিটকে পড়ে চূড়া থেকে। কে যাবে ওই ভয়ঙ্কর জায়গায়? আপনাদের এলাকায় কখনো ছাই পড়ে না? কখনো দেখিনি পড়তে, তবে শুনেছি পাহাড়ের আত্মা যখন ক্রুদ্ধ থাকে তখন পড়ে।
সেজন্যই আমরা ভয় করি ওটাকে। কে এই আত্মা? উৎসুক কণ্ঠে প্রশ্ন করল লিও। আমি জানি না, অস্থিরভাবে বলল শিম্বিরি। মানুষ কি আত্মা দেখতে পারে? সবাই পারুক, আপনি যে পারেন তা আপনার চেহারা দেখেই বুঝতে পারছি। সত্যিই তাই। বুড়োর দৃষ্টি তখন আর আগের মতো স্থির, নির্লিপ্ত নয়। কিছু একটা যেন ভিতরে ভেতরে খোঁচাচ্ছে তাকে। তুমি আমাকে সম্মান করো তাই একথা বলছো, জবাব দিল শিম্বিরি। আসলে আমার ক্ষমতা অত দূরগামী নয়। যাকগে, আমরা ঘাটে পৌঁছে গেছি। বাকি পথ নৌকায় যেতে হবে। বেশ বড়সড় আরামদায়ক নৌকাগুলো। পাল খাটানোর ব্যবস্থা আছে, তবে মূলত গুণ টেনে চালানোর উপযোগী করেই তৈরি। লিও আর আমি উঠলাম বড়টায়। আনন্দের সাথে লক্ষ্য করলাম হালের লোকটা ছাড়া আর কেউ উঠল না এ নৌকায়। শিম্বিরি আর বাকি লোকজন উঠল পেছনটায়। পালকিটাও ভাঁজ করে উঠিয়ে দেয়া হলো পেছনের নৌকায়। লম্বা চামড়ার দড়ি বেঁধে টাট্টু দুটোকে জুড়ে দেয়া হলো দুই নৌকার সঙ্গে। এতক্ষণ পালকি বয়েছে, এবার নৌকা টেনে নিয়ে যাবে ওরা। নদীর তীর ঘেঁষে সুন্দর বাঁধানো পথ, খালগুলোর উপরে কাঠের সেতু। সুতরাং নৌকা টানতে অসুবিধা হবে না ওদের। ওহ, অবশেষে আবার আমরা একসাথে হয়েছি, বলল লিও। মনে আছে হরেশ, ঠিক এমনি নৌকায় করে আমরা পৌঁছেছিলাম কোরের সমভূমিতে? সেই একই ঘটনা আবার ঘটতে চলেছে। হ্যাঁ, সেই একই ঘটনা আবার ঘটতে চলেছে। কিন্তু লিও, বলো তো, এখানে আসার পর যা যা ঘটেছে তার কতটুকু মনে আছে তোমার? আ সেই মহিলা আর বুড়ো আমাদের নদী থেকে টেনে তুলল। তারপর? তারপর যা মনে আছে তা হলো ঘুম। জাগি, ঘুমাই, কিন্তু কতক্ষণ ঘুমের পর কতক্ষণ জেগেছি কিছুই মনে নেই। তারপর একবার ঘুম ভাঙতেই দেখলাম অপূর্ব সুন্দরী এক মহিলা ঝুঁকে আছে আমার উপর। প্রথমে আমি ভাবলাম বুঝি। কার কথা বলছি বুঝতে পারছো তো? ঝুঁকে আমাকে চুমো খেলো সে। লাল হয়ে উঠল লিওর মুখ। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, ব্যাপারটা স্বপ্ন হতে পারে। না, স্বপ্ন নয়, আমি দেখেছি। তারপর? তারপর আর কি? পরে আরও অনেকবার ওকে দেখেছি, ওই খানিয়াকে আলাপ করেছি গিরিকে। কিন্তু সম্পূর্ণ ও সম্পূর্ণ অপরিচিত একজনের ব্যাপারে ও এমন উৎসাহী হয়ে উঠল কেন বুঝতে পারছি না। কে ও, হরেশ? কি আলাপ করেছ আগে বলো, তারপর আমি বলবো কে ও। বেশ, বলছি শোনো। আগের আলাপগুলো এমন টুকরো টুকরো আর বিচ্ছিন্ন, প্রায় কিছুই মনে নেই। কাল রাতের ঘটনাটা স্পষ্ট মনে আছে। সেটাই বলি। রাতের খাওয়া শেষ করেছি সবে মাত্র। এটো বাসন পেয়ালা নিয়ে চলে গেছে বুড়ো জাদুকর। শুয়ে পড়ার কথা ভাবছি, এমন সময় ঘরে ঢুকলো খানিয়া। একা, রানীর মতো সাজ পোশাক। সত্যিই বলছি, রূপকথার রাজকন্যার মতো লাগছিল ওকে। মাথায় মুকুট, কালো চুলের ঢল নেমেছে ঘাড় ছাড়িয়ে। তারপর হরেশ, ও সরাসরি প্রেম নিবেদন করলো আমাকে। আমার চোখে চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা নাকি দূর অতীতে একে অপরকে চিনতাম। তারপর বলল ও চায় আমাদের পুরনো পরিচয় নতুন করে ঝালিয়ে নিতে। নানাভাবে ওকে আমি বোঝাতে চেষ্টা করলাম, তা সম্ভব নয়। কিন্তু ও কি শোনে? শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম, আমি আমার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজছি। যাই হোক, আয়শা আমার স্ত্রী, তাই না হরেশ? ও মৃদু হেসে কি বলল জানো? আমার সেই হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পাওয়া গেছে, ওই সে। এবং সেজন্যই ও নদী থেকে বাঁচিয়েছিল আমাকে। এমনভাবে ও বলেছিল যে শেষ দিকে আমি প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম কথাগুলো। এমনও তো হতে পারে আয়শার চেহারা বদলে গেছে। হঠাৎ মনে পড়ল সেই চুলের গোছাটার কথা। বুকের কাছে চামড়ার থলেটা স্পর্শ করল লিও।
ওটা বের করে খানিয়ার চুলের সাথে মেলালাম। চুলগুলো দেখার সাথে সাথে কেমন হিংসুটের মতো হয়ে গেল ওর চেহারা। ভয় দেখাতে লাগলো আমাকে। ওগুলো ওর চুলের চেয়ে লম্বা, তাই কি? ওর এই চেহারা দেখে আমি বুঝে ফেললাম ও আয়শা হতে পারে না। চুপ করে শুয়ে রইলাম আমি। ও অনেক কথা বলে গেল, ভয় দেখালো। শেষে দুপদাপ পা ফেলে চলে গেল ঘর থেকে। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়ার আওয়াজ শুনলাম। ব্যাস, এটুকুই আমার গল্প। বেশ, আমি বললাম, এবার চুপ করে বসো। চমকে উঠো না বা জোরে কথা বলে ফেলো না। হালের লোকটা গুপ্তচর হতে পারে। হয়তো তোমার আমার আচরণ সব পরে জানাবে সিম্বিরিকে। এরপর গিরিখাতের মাঝামাঝি বাঘ থেকে ওর পড়ে যাওয়ার পর এ পর্যন্ত যা যা ঘটেছে সব বললাম। হা করে শুনল লিও। কি বিস্ময়কর কাহিনী! অবশেষে স্বর বেরোলো ওর গলা দিয়ে। কে এই হেসা? আর খানিয়াই বা কে? তোমার কি মনে হয় কে হতে পারে? আমেনার তাস ফিসফিস করে জিজ্ঞেস করলো ও। আমার মানে কালিক্রেটিসের স্ত্রী, মিশরীয় রাজকন্যা আমেনার তাস পুনর্জন্ম নিয়ে এসেছে। মাথা ঝাঁকালাম আমি। আমার তাই মনে হয়। বুড়ো বুদ্ধ সন্ন্যাসী কৌ-এন যদি 1000 বছর আগের চিঠি মনে করতে পারে, জাদুকর চাচা সিম্বিরির সাহায্য নিয়ে খানিয়া কেন পারবে না? প্রথম দর্শনে সম্পূর্ণ অপরিচিত এক লোকের প্রেমে পড়ে যাওয়ার এছাড়া আর কোনো কারণ তো দেখি না। তোমার কথা যুক্তি আছে হরেশ। আর তা যদি হয়, খানিয়ার জন্যে সত্যিই আমি দুঃখিত। বেচারা ইচ্ছে থাক না থাক জড়িয়ে গেছে এতে। হ্যাঁ, কিন্তু তুমি যে আবার ফাঁদে পড়তে যাচ্ছ সে খেয়াল আছে? নিজেকে সামলাও লিও, নিজেকে সামলাও। আমার বিশ্বাস এটা একটা পরীক্ষা তোমার জন্যে। হয়তো সামনে এমন আরও পরীক্ষার মুখোমুখি হতে হবে তোমাকে। জানি, বলল লিও, ভালো করেই জানি। তোমার ভয় না পেলেও চলবে। এই খানিয়া অতীতে আমার কি ছিল না ছিল তাতে কিছু আসে যায় না। এখন আমি আয়েশাকে খুঁজছি, এবং একমাত্র আয়েশাকে। স্বয়ং ভেনাসও যদি চেষ্টা করে আমাকে প্রলোভিত করতে পারবে না। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আমাদের নৌকা পাড়ের সাথে মৃদু একটা ধাক্কা খেয়ে থেমে গেল। পেছনের নৌকার দিকে তাকিয়ে দেখলাম ওটাও তীরে ভিড়েছে। সিম্বিরি নেমে আসছে। একটু পরেই আমাদের নৌকায় উঠে এলো সে। গম্ভীর মুখে আমাদের সামনে একটা আসনে বসল। তোমাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে আমার উপর, বলল বৃদ্ধ। রাত হয়ে আসছে, আর দূরে থাকা সমীচীন মনে করলাম না। তাছাড়া এখন একটু সঙ্গও দিতে পারবো তোমাদের, আর পাহারাও দিতে পারবো। আমরা পালানোর চেষ্টা করি যদি, বিড়বিড় করে ইংরেজিতে বলল লিও। আর পাহারাও দিতে পারবে। আমরা পালানোর চেষ্টা করি যদি, বিড়বিড় করে ইংরেজিতে বলল লিও। আবার চলতে শুরু করলো ঘোড়াগুলো, সেই সাথে নৌকাগুলো। ওই যে আমাদের রাজধানী, একটু পরে সিম্বিরি বলল। ওখানেই আজ রাতে ঘুমোবে তোমরা। সিম্বিরির ইশারা অনুসরণ করে তাকালাম আমরা। মাইল 10 দূরে শহরটা। বিশাল বলবো না, তবে বেশ বড়। সমভূমি থেকে প্রায় 900 ফুট উঁচু একটা মাটির স্তূপের উপর গড়ে উঠেছে। শহরটাকে মাঝখানে রেখে দুভাগে ভাগ হয়ে এগিয়ে গেছে নদী। কি নাম শহরটার? জিজ্ঞেস করলো লিও। কালুন, জবাব দিল সিম্বিরি। আমার পূর্বপুরুষরা যখন জয় করে এদেশ 2000 বছর আগে, তখনও এই নাম ছিল। প্রাচীন নামটা বদলানো হয়নি। তবে সেনাপতির ইচ্ছায় ওই পাহাড়
আর সংলগ্ন এলাকার নতুন নামকরণ করা হয়, কারণ ওটার চূড়ায় যে স্তম্ভ আর আংটা আছে তা ওদের সেনাপতির উপাস্য দেবীর প্রতীকের মতো দেখতে। সেই দেবীর নাম অনুসারে ওই এলাকার নাম দেয়া হয় হেস। এখন নিশ্চয় পূজারিনীরা আছে ওখানে। বুড়োর পেট থেকে কিছু কথা বের করা যায় যদি, এই আশায় বলল লিও। হ্যাঁ, পূজারীও আছে। বিজয়ীরা প্রতিষ্ঠা করেছিল ওই মঠ। স্থানীয় দেবতা পার্বত্য অগ্নির মন্দির ছিল ওখানে। সেই মন্দিরকেই হেসের মঠে রূপান্তরিত করা হয়। এখন ওখানে কার পূজা হয়? দেবী হেসের। সেরকমই ধারণা সবার। এ সম্পর্কে বেশি কিছু জানি না আমরা। আমাদের সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে শত্রুতা পাহাড়ের ওদের। সুযোগ পেলেই আমরা বা ওরা একে অপরকে আক্রমণ করার চেষ্টা করি, তবে চেষ্টাটা ওদের তরফ থেকেই বেশি হয়। আমরা আত্মরক্ষার চেষ্টা করি কেবল। এমনিতে আমরা শান্তিপ্রিয় জাতি। আক্রান্ত না হলে কখনো আক্রমণ করি না। চারদিকে তাকিয়ে দেখো, শান্তির দেশ বলে শান্তির দেশ মনে হয় না? সত্যিই তাই। নদীর দুপারে শুয়ে আছে বিস্তীর্ণ সবুজ সম্ভাবনা। চারণভূমিতে চড়ছে গবাদি পশুর পাল অথবা ঘোড়া খচ্চরের দল। গাছের সারি বা আইল দিয়ে পৃথক করা চৌকোনা ফসলের ক্ষেত। গ্রামের মানুষরা মাঠের কাজ পেয়ে শেষে বাড়ির পথে চলেছে। ধূসর রঙের ঢোলা আলখাল্লা তাদের পরনে। অনেকে খেদিয়ে নিয়ে চলেছে নিজের নিজের পশুর পাল। দূরে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে গাছপালায় ছাওয়া ঘরবাড়ি, গ্রাম। দেখে মনে হয় সত্যিই শান্তির দেশ কালুন। মিশরীয় সেনাপতি আর তার অধীনস্থ গ্রিক সৈনিকরা কেন এদেশ জয়ের পর নিছক লুটতরাজ চালিয়ে ফিরে যায়নি তা অনুমান করতে অসুবিধা হলো না। বিশাল বিস্তৃত তুষার ছাওয়া মরুভূমি আর পাহাড়ি এলাকা পেরিয়ে এসে এমন সবুজ সুন্দর দেশ দেখে ওরা বোধহয় এক স্বরে চেঁচিয়ে উঠেছিল, আর যুদ্ধ নয়, আমরা এখানেই থেকে যাব, এখানেই মরব। এবং স্থানীয় মহিলাদের স্ত্রী হিসেবে গ্রহণ করে সত্যিই থেকে গিয়েছিল এদেশে। সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ দূরে অগ্নি পাহাড়ের উপরে ধোঁয়ার স্তর উজ্জ্বল কমলা রং ধারণ করল। কমলা আভা তীব্র থেকে তীব্রতর হতে হতে একসময় প্রায় সাদা হয়ে উঠল। আগ্নেয়গিরির গর্ভ থেকে লক লক করে বেরিয়ে এলো আগুনের শিখা। স্তম্ভের উপরে আংটার ভেতর দিয়ে দূরে প্রক্ষিপ্ত হলো উজ্জ্বল আলো। কালুন নগরী, নদী, ফসলের মাঠ, বনভূমি পেরিয়ে সোজা ছুটে গেল আমাদের মাথার উপর দিয়ে। পরপর 3 বার এমন হলো। তারপর ধীরে ধীরে আবার স্তিমিত হয়ে এলো অগ্নি পাহাড়ের আগুন। মাঝিরা এবং অন্য সবাই ভীতস্বরে প্রার্থনার ভঙ্গিতে বিড়বিড় করে কি যেন আওড়ে চলেছে। কি বলছে ওরা? জিজ্ঞেস করল লিও। প্রার্থনা করছে ওই আলো, যার নাম হেসের পথ, ওদের কোনো ক্ষতি যেন না করে। ওদের বিশ্বাস ওই আলো দেখা দেওয়ার অর্থ অমঙ্গল নেমে আসবে দেশের উপর। মানে সবসময় এই আলো দেখা যায় না, না, খুব কম। 3 মাস আগে একবার দেখা গিয়েছিল, আর এখন এর আগে বেশ কয়েক বছর আর দেখা যায়নি। একটু পরে চাঁদ উঠল, উজ্জ্বল সাদা একটা গোলক। জ্যোৎস্নায় দেখলাম ক্রমেই নগরের কাছাকাছি হচ্ছি আমরা। নিঃশব্দে বসে আছি। আকাশের চাঁদ আর নদীর পানিতে তার প্রতিবিম্ব দেখছি। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছি দূরে আলোকিত শহরটার দিকে। জল কেটে নৌকা এগোনোর মৃদু ছলাছল ছাড়া আর কোনো শব্দ নেই।
হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা চিৎকার। অস্পষ্ট হলেও বুঝতে অসুবিধে হলো না কেউ প্রাণের ভয়েই অমন চিৎকার করছে। ক্রমে এগিয়ে আসছে চিৎকারের শব্দ, প্রতি মুহূর্তে স্পষ্ট এবং তীব্র হয়ে উঠছে। হঠাৎ দেখলাম মাঠের ভেতর দিয়ে ছুটে আসছে অস্পষ্ট কয়েকটা মূর্তি। নদীর যে পাশ দিয়ে আমাদের টাট্টুগুলো দৌড়ে চলেছে তার উল্টো পাশে। একটু পরেই চমৎকার তেজি একটা সাদা ঘোড়া উঠে এলো ওপাশের বাঁধানো পথের উপর। তার পিঠে একজন মানুষ, চিৎকারটা সেই করেছে। সোজা হয়ে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো লোকটা। চাঁদের আলোয় চকিতের জন্য তার মুখ দেখতে পেলাম। স্পষ্ট আতঙ্ক আর মৃত্যু ভয় যেন আঁকা রয়েছে সে মুখে। ঝড়ের বেগে আমাদের পেরিয়ে গেল সে। তারপর যেমন আচমকা ঘোড়াটা বেরিয়ে এসেছিল, তেমনি আকস্মাৎ বিশাল এক লাল কুকুর উঠে এলো পাড়ের নিচের অন্ধকার থেকে। ভয়ঙ্কর বেগে ছুটছে সেটা ঘোড়সওয়ারের পেছন পেছন। 1 সেকেন্ড পর আরেকটা কুকুর উঠে এলো বাঁধানো পথের উপর, তারপর আরও একটা, তারপর অনেকগুলো। মরণ শাপথ। লিওর হাত আঁকড়ে ধরে বিড়বিড় করে বললাম আমি। হ্যাঁ, বলল ও। হতভাগা লোকটাকে তাড়া করছে। এই যে শিকারি এসে গেছে। বলতে না বলতেই দ্বিতীয় অশ্বরোহী উঠে এলো রাস্তায়। রাজকীয় ভঙ্গিতে বসে আছে ঘোড়ার পিঠে। কাঁধ থেকে ঝুলে পড়া আলখাল্লাটা বাতাসে উঠছে বাদুড়ের ডানার মতো। লম্বা একটা চাবুক লোকটার হাতে। আমাদের পাশ দিয়ে যখন ছুটে যাচ্ছে, এও তাকালো ঘাড় ঘুরিয়ে। আমরা দেখলাম উন্মাদের দৃষ্টি তার চোখে। কোনো সন্দেহ নেই এ লোক পাগল। খান খান বলে উঠল সিম্বিরি, সেই সাথে মাথা নোয়ালো কুন্নিসের ভঙ্গিতে। কয়েক সেকেন্ড পর দেখতে পেলাম খানের রক্ষীদের, সংখ্যায় 8 জন। এদের হাতেও চাবুক। একটু পরপরই তাদের ঘোড়াগুলোর পিঠে সপাং করে বাড়ি পড়ছে। শব্দগুলো ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এসবের অর্থ কি বন্ধু সিম্বিরি? খান তার নিজের রীতিতে বিচার করছেন। জবাব দিল সে, যে তার ক্রোধ জাগিয়েছে তাকে ছুটিয়ে নিয়ে ইঁদুরের মতো তাড়া করে অবশেষে হত্যা করবেন। ওকে, অপরাধী বাকি। লোকটা জমিদার। এদেশে এত বড় জমিদার খুব কমই আছে। ওর অপরাধ, ও খানিয়ার কাছে প্রেম নিবেদন করেছিল। খানিয়াকে প্রস্তাব দিয়েছিল ওকে যদি বিয়ে করার প্রতিশ্রুতি দেয় তাহলে ও খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে হত্যা করবে। আতেন রাজি হয়নি ওর প্রস্তাবে, বরং খানকে জানিয়ে দিয়েছে ব্যাপারটা। এই হলো ঘটনা। এমন একজন বিশ্বস্ত স্ত্রী যার, তাকে ভাগ্যবান না বলে উপায় নেই। কথাটা আমি না বলে পারলাম না। বৃদ্ধ ঝট করে ফিরল আমার দিকে। তারপর যেন কিছু শোনেনি এমন ভঙ্গিতে হাত বুলাতে লাগলো তার শ্বেতশুভ দাড়িতে। একটু পরেই আবার শোনা গেল মরণ শাপদের চিৎকার। হ্যাঁ, আবার এগিয়ে আসছে তারা। এবারও মাঠের ভেতর দিয়ে প্রথমে সাদা ঘোড়াটা, তারপর শাপদগুলো। দূরত্ব অনেক কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পরিচান্ত সাদা ঘোড়াটা আগের মতো দ্রুত ছুটতে পারছে না। কোনো মতে বাঁধানো পাড়ের উপর উঠল সেটা। পর মুহূর্তে দেখলাম বিশাল লাল কুকুরগুলোর একটা লাফ দিল। হা হয়ে আছে মুখ। চাঁদের আলোয় তার সদন্তগুলো ঝিকিয়ে উঠল। নিমেষে মাঝের দূরত্বটা অতিক্রম করে কামড় বসালো সাদা ঘোড়ার পেছনের পায়ে। তীব্র আতঙ্কে তীক্ষ্ণ চিৎকার করে 2 পায়ের উপর খাড়া হয়ে গেল ঘোড়াটা। ছিটকে পড়ে গেল আরোহী। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু তার আগেই পৌঁছে গেছে পেছনের শাপদগুলো। মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল হতভাগ্য জমিদারকে। লাগাম টেনে ঘোড়া দাঁড় করালো খান। তাকিয়ে আছে উন্মত্ত জানোয়ারগুলোর দিকে। ধীরে ধীরে পরিতৃপ্তির পৈশাচিক হাসি ফুটে উঠল তার মুখে।
নয়। একটু পরে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। দ্বীপের যেখানটায় নদী দুভাগ হয়েছে সেই বিন্দুতে পাথরের একটা জেটিতে নৌকা ভিড়ল। আমরা নেমে এলাম। একদল রক্ষী আমাদের স্বাগত জানানোর জন্যে অপেক্ষা করছিল। তাদের পেছন পেছন এগিয়ে গেলাম নগর তরুণের দিকে। 8-10টা প্রাচীন মধ্য এশীয় নগরের মতো দেখতে কালন শহর, উঁচু দেয়াল দিয়ে ঘেরা। স্থাপত্য শৈলীতে সৌন্দর্যের ছাপ বিশেষ নেই, খুব একটা বড়ও নয় নগরটা। সরু সরু পাথর বাঁধানো রাস্তা আর সমতল ছাদওয়ালা বাড়িঘর, ব্যাস। তোরণ পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। একটু পরে দ্বিতীয় একটা ফটকের সামনে পৌঁছলাম। ভেতর থেকে বন্ধ। সিমবিরি এগিয়ে গিয়ে ধাক্কা দিল দরজায়। ওপাশ থেকে দুর্বোধ্য ভাষায় সাড়া দিল কেউ। একই ভাষায় কিছু একটা জবাব দিল সিমবিরি। প্রায় সাথে সাথে খুলে গেল ফটকের ভারী কপাট। ভেতরে ঢুকলাম আমরা। দুপাশে বাগান, মাঝখান দিয়ে এগিয়ে গেছে পথ। বাগান পেরিয়ে বিরাট একটা দালান বা প্রাসাদের সামনে পৌঁছলাম। দালানটার এখানে সেখানে এলোমেলোভাবে মাথা তুলে আছে নিরেট পাথরের উঁচু উঁচু চূড়া। দেখলেই বোঝা যায় প্রাচীন মিশরীয় রীতিতে তৈরির চেষ্টা হয়েছিল, কিন্তু কারিগরদের সাধ্যে কুলায়নি। প্রাসাদের দরজা পেরিয়ে একটা বারান্দা ঘেরা উঠান। এই উঠান থেকে অনেকগুলো ছোট ছোট গলিপথ চলে গেছে বিভিন্ন কামরায়। এগুলোরই একটা ধরে অবশেষে পৌঁছলাম আমাদের জন্য নির্ধারিত বাসস্থানে। একটা বসার আর দুটো শোবার ঘর নিয়ে গড়ে উঠেছে ওটা। 3টে ঘরই জমকালো আসবাবপত্রে ঠাসা, সবই প্রাচীন ঢঙের। তেলের লণ্ঠন জ্বলছে ঘরগুলোয়। আমাদের রেখে বিদায় নিল সিমবিরি। যাওয়ার আগে বলে গেল রক্ষী দলের প্রধান বাইরের ঘরে অপেক্ষা করবে। আমরা তৈরি হয়ে বেরোলেই সে আমাদের খাওয়ার ঘরে নিয়ে যাবে। শোয়ার ঘরে ঢুকে দেখি কয়েকজন ভীত, সম্ভবত কৃতদাস, অপেক্ষা করছে আমাদের জন্যে। আচার ব্যবহারে কেতা দুরস্ত। এদের সহায়তায় ভ্রমণের পোশাক ছেড়ে সাদা ফারের নতুন ফ্রক কোট গায়ে চাপালাম। অন্য পোশাকগুলো বদলে নিতে হলো। অবশেষে ভিতরা মাথা নুইয়ে জানালো আমাদের বেশ বিন্যাস সমাপ্ত। বাইরের ঘরে এলাম। রক্ষী প্রধান বিনীত ভঙ্গিতে পথ দেখিয়ে নিয়ে চলল। অনেকগুলো ছোট বড় ঘর পেরিয়ে বাঁক নিয়ে অবশেষে পৌঁছলাম খাওয়ার ঘরে। বিশাল একটা হল কামরা, অনেকগুলো লণ্ঠনের আলোয় উজ্জ্বল আলোকিত। দেয়ালে দেয়ালে কারুকাজ করা পর্দা। ঘর গরম রাখার জন্য একধারে বড় একটা চুল্লিতে পিট কয়লা পুড়ছে। কামরার এক প্রান্তে একটা বেদি মতো, তার উপর সরু লম্বা একটা কাপড় ঢাকা টেবিল। টেবিলের উপর ঝকঝকে বাসন পেয়ালা সাজানো। কোনো মানুষ নেই এ ঘরে। রক্ষী প্রধানের সাথে অপেক্ষা করতে লাগলাম আমরা। একটু পরে একধারের পর্দা সরিয়ে ঘরে ঢুকলো খান সামারা। তাদের পেছনে রূপার ঘণ্টায় বাড়ি দিতে দিতে একজন লোক, তারপর 10-12 জন সভাসদের একটা দল, প্রত্যেকে আমাদের মতো সাদা পোশাক পরা। তাদের পেছন পেছন এলো সমসংখ্যক রমণী, বেশিরভাগই যুবতী সুন্দরী। আমাদের সামনে এসে মাথা নুয়ে অভিবাদন জানালো তারা। আমরা জবাব দিলাম একই ভঙ্গিতে। নিঃশব্দে দাঁড়িয়ে আছি আমরা, ওরাও। পরস্পরকে পরীক্ষা করছি খুঁটিয়ে খুঁটিয়ে। অবশেষে তীক্ষ্ণ স্বরে সিংহা বেজে উঠল কোথাও। নকিব এসে ঘোষণা করল কালনের মহামান্য খান ও খানিয়া আসছেন। পর্দার ওপাশে একটা আলোকিত সরু পথে দুটো মূর্তি দেখা গেল, খান এবং খানিয়া। তাদের পেছনে সামান ছিমবিরি
ও কয়েকজন রাজপুরুষ। হলঘরে প্রবেশ করল খান। কেউ মুখ তুলে তাকালো না। সবার চেহারায় কেমন একটা অস্বস্তির ভাব চেপে বসেছে। খানের পরনেও সাদা পোশাক, পার্থক্য একটাই, আমরা বা পরিষদরা যেগুলো পরে আছি তার চেয়ে ওগুলো অনেক মূল্যবান। কার্সাটেও অন্যরকম। প্রথমেই আমার চোখ পড়ল ওর সেই উন্মত্ত চোখ দুটোর উপর। এখনও তেমনি ভয়ঙ্কর পৈশাচিক দৃষ্টি তাতে। এমনিতে লোকটা দেখতে খারাপ না, চমৎকার স্বাস্থ্য, কেবল ওই চোখ দুটো ভয়ঙ্কর ক্রোধে জ্বলছে যেন সবসময়। আর খানিয়া তরুণগৃহে যেমন দেখেছিলাম এখনও তেমন সুন্দর, কেবল একটু দুশ্চিন্তার ছাপ পড়েছে চেহারায়। আমাদের দেখা মাত্র একটু লাল আভা ধারণ করলো তার গাল, তবে মুহূর্তের জন্যে। তারপরই আমাদের এগোনোর ইশারা করে স্বামীকে বলল, প্রভু, এরা সেই আগন্তুক, এদের কথাই বলেছিলাম তোমাকে। আমার উপরেই প্রথমে পড়ল খানের চোখ। একটু যেন মজা পেল আমার চেহারা দেখে। অভদ্রের মতো হেসে উঠল জোরে। তারপর স্থানীয় ভাষায় মিশেল দেয়া জঘন্যগিরিকে বলল, কি অদ্ভুত একটা বুড়ো জন্তু, আগে কখনো দেখিনি তোমাকে, তাই না? না মহানুভব খান, আমি জবাব দিলাম। তবে আমি আপনাকে দেখেছি আজ সন্ধ্যায়। আপনি শিকারে বেরিয়েছিলেন, পেলেন কিছু? সঙ্গে সঙ্গে সজাগ হলো সে। হাত ঘষতে ঘষতে জবাব দিল, পেয়েছি মানে? দারুণ জিনিস। দৌড়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার কুকুরগুলো শেষ পর্যন্ত ওকে ধরে ফেলতে পেরেছিল। তারপর? তোমার এসব নিষ্ঠুর কথাবার্তা থামাও তো, চিৎকার করলো খানিয়া। আতেনের কাছ থেকে একটু সরে এলো খান, লিওর দিকে তাকালো। সোনালি দাড়িওয়ালা বিশালদেহী লিওকে এই প্রথম ভালো করে লক্ষ্য করল সে। অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তুমি নিশ্চয় খানিয়ার অপর বন্ধু? অবশেষে কথা ফুটল তার মুখে। এতক্ষণে বুঝতে পারছি কেন অত কষ্ট স্বীকার করে ও পার্বত্য তরুণের কাছে গিয়েছিল। ভালো কথা। তুমি কিন্তু সতর্ক থেকো, না হলে তোমাকেও শিকার হতে হবে। শুনেই রেগে গেল লিও। জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাবে, বাধা দিলাম আমি। ইংরেজিতে বললাম, ওহ, কিছু বলো না, লোকটা পাগল। পাগল হোক আর যাই হোক, গড়গড়িয়ে উঠল লিও। আমার উপর ওই অভিশপ্ত কুত্তাগুলোকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি ওর ঘাড় ভেঙে ফেলব। আমি আর কিছু বলার আগেই খানিয়া ইশারায় তার পাশে বসতে বলল ওকে। অন্য পাশে বসালো আমাকে। ও আর ওর চাচা অভিভাবকের মাঝখানে। আর খান বসলো কয়েকটা চেয়ার পরে সুন্দরী দুই রমণীর মাঝখানে। খাবার পরিবেশন করা হলো। মাছ, ভেড়ার মাংস, মিষ্টি, সবই অত্যন্ত সুস্বাদু। তারপর দেয়া হলো কড়া পানীয়। পথে কষ্ট হয়েছে কিনা এই ধরনের দু একটা প্রশ্ন করলো খানিয়া আমাকে। বাকি সময়টুকু লিওর সাথে গল্প করে গেল সে। আর আমি আলাপ জমালাম বৃদ্ধ সামান সিম্বিরির সাথে। তার কাছ থেকে যা যা জানতে পারলাম তা হলো, বাণিজ্য ব্যাপারটা সম্পূর্ণ অপরিচিত কালনের মানুষদের কাছে। এর প্রধান কারণ বাইরের দুনিয়ার সাথে ওদের কোনো যোগাযোগ নেই। দেশটা বড় এবং ঘনবসতিপূর্ণ হলেও চারদিক দিয়ে দুর্গম পাহাড় ঘেরা বলে বাইরে থেকে কেউ আসতে পারে না। এখান থেকেও কেউ যায় না বাইরে, যাওয়ার প্রয়োজনও বোধ করে না। নিজেরা যা উৎপাদন করে তা নিয়েই খুশি সবাই। প্রয়োজনীয় প্রতিটি জিনিস নিজেরাই তৈরি করে নেয়। ধাতু শিল্পেও মোটামুটি উন্নত কালুন। টাকা পয়সার কোনো অস্তিত্ব নেই। বিনিময়ই ব্যবসার একমাত্র মাধ্যম, রাজস্বের মাধ্যমও তাই। প্রাচীনকালে যে বিদেশি জাতি স্থানীয়দের পদানত করেছিল, সংখ্যায় খুব কম হলেও এখনও তারাই শাসন করছে দেশটা। শাসক
শাসিত বা বিজয়ী বিজিত, কোনো পক্ষই রক্তের বিশুদ্ধতা রক্ষার ব্যাপারে মনোযোগী নয়, কোনো কালেই ছিল না। ফলে একটা প্রায় অসভ্য আর একটা সুসভ্য জাতির সমন্বয়ে গড়ে উঠেছে এই জাতি। তবে শাসন ক্ষমতা শেষ পর্যন্ত রয়ে গেছে বিদেশ থেকে আসা লোকদের হাতেই। সংখ্যায় যখন ওরা এত অল্প, সংখ্যাগরিষ্ঠ স্থানীয়রা ওদের শাসন মেনে নিচ্ছে কেন, জিজ্ঞেস করলাম আমি। কাজ ঝাঁকালো শিম্বিরি। স্থানীয়রা মোটেই উচ্চাকাঙ্ক্ষী নয়, তাই ব্যাপারটা সম্ভব হয়েছে। তাছাড়া বর্তমান খানিয়াকে দুপক্ষই পছন্দ করে, বিশেষ করে দরিদ্ররা, আর দরিদ্রের সংখ্যা এ দেশে বেশি। অবশ্য খানিয়াকে সবাই যেমন পছন্দ করে, খানকে তেমন করে অপছন্দ। জনসাধারণ তো মাঝে মধ্যে খোলাখুলি বলে অত্যাচারী খান মরলে তারা খুশি হয়। সেক্ষেত্রে খানিয়া নতুন একজন স্বামী বেছে নিতে পারবে। পাগল হলেও খান এসব কথা জানে। সেজন্যে দেশের প্রতিটা গণ্যমান্য লোককে ও সন্দেহ করে, ঈর্ষা করে। ঈর্ষা কেন বলছেন? আমি বললাম, সত্যি সত্যি ও হয়তো স্ত্রীকে ভালোবাসে, হয়তো, কিন্তু আতেন তো ওকে ভালোবাসে না। ওর সভাসদ মানে এখানে যারা আছে তাদেরও কাউকে না। সত্যি তাই, এসব লোককে পছন্দ করা প্রায় অসম্ভব। ঘণ্টা খানেকও হয়নি খেতে এসেছে, এর ভেতরে সবাই পুরোপুরি মাতাল হয়ে গেছে, মেয়েরাও বাদ যায়নি। খানের অবস্থা সবচেয়ে খারাপ, চেয়ারে হেলান দিয়ে হেরে গলায় চিৎকার করছে। এক হাতে জড়িয়ে ধরেছে সুন্দরী এক সঙ্গিনীর গলা, অন্য এক সুন্দরী সোনার পেয়ালায় করে মদ ঢেলে দিচ্ছে তার গলায়। দেখো, লিওকে বলল খানিয়া। বিরক্তিতে কুঁচকে উঠেছে চোখ মুখ। দেখো, আমার সঙ্গীদের অবস্থা দেখো। কালনের খানিয়া মানে কি তা বোঝো? রাজসভা থেকে এদের বিদায় করে দেন না কেন, জিজ্ঞেস করলো লিও। বিদায় করলে রাজসভা বলেই কিছু থাকবে না যে? এদের চেয়ে ভালো স্বভাবের মানুষ এদেশে কই? নিরীহ গরিব মানুষের কঠোর শ্রমে উপার্জিত সম্পদে ফুর্তি করে এরা। ছি! হঠাৎ যেন সংবিত ফিরল খানিয়ার। যাকগে, তোমরা নিশ্চয় খুব ক্লান্ত, যাও বিশ্রাম করোগে। কাল আমরা একসাথে ঘোড়ায় চড়তে বেরোবো। একজন রাজপুরুষকে ডেকে আমাদের পৌঁছে দেওয়ার নির্দেশ দিল সে। মাথা নুয়ে অভিবাদন জানিয়ে বিদায় নিলাম আমরা। শিম্বিরিও যাচ্ছে আমাদের পৌঁছে দেওয়ার জন্যে। বিশাল হলঘরটার দরজার কাছে পৌঁছে গেছি, এমন সময় পেছন থেকে শোনা গেল খানের কণ্ঠস্বর। আমাদের খুব ফুর্তিবাজ মনে হলো না? কেন হব না? কদিন বাঁচব কেউ বলতে পারে? কিন্তু তুমি এই হলদে চুলো বাটা কিন্তু তুমি এই হলদে চুলো বেটা, আতেনকে অমন করে তাকাতে দিও না তোমার দিকে, ও আমার বউ। আর কখনো যদি দেখি ও অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তোমার দিকে, তাহলে বলে দিচ্ছি নির্ঘাত তোমাকে স্বীকার করব আমি। হো হো করে উঠল অন্য মাতালগুলো। ঘুরে দাঁড়াতে গেল লিও, কিন্তু তার আগেই শিম্বিরি ওর হাত ধরে বের করে নিয়ে গেল ঘর থেকে। বাইরে বেরিয়ে লিও শিম্বিরিকে বলল, বন্ধু, তোমাদের খান আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, জবাব দিল অভিভাবক। খানিয়া যতক্ষণ হুমকি দিচ্ছে না ততক্ষণ ভয়ের কিছু নেই। আসলে তো দেশের শাসনকর্তা আতেন, আমি ওকে সহায়তা করি। তাহলে আপনাকেই বলছি, বলল লিও। ওই মাতাল লোকটার কাছ থেকে দূরে রাখবেন আমাকে। আমি যদি আক্রান্ত হই তাহলে কিন্তু আত্মরক্ষার চেষ্টা করব। সেক্ষেত্রে কে তোমাকে দোষ দেবে? সূক্ষ্ম রহস্যময় একটা হাসি হেসে বলল শিম্বিরি। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের থাকার জায়গায়। বিদায় নিল বৃদ্ধ সামান। দুটো বিছানায় এক ঘরে এনে শুয়ে পড়লাম আমি আর লিও।
এক ঘুমেই রাত শেষ। ভোরে মরণ সাপদের চিৎকারে ঘুম ভাঙল আমাদের। দুপুরের একটু পরে খানিয়া আতেনের সাথে বেড়াতে বের হলাম। পেছন পেছন আসছে খানিয়ার দেহরক্ষী বাহিনীর একদল সৈনিক। প্রথমেই সে আমাদের নিয়ে গেল মরণ সাপদের যেখানে রাখা হয় সেখানে। লোহার বেড়া দিয়ে ঘেরা প্রশস্ত একটা উঠানে দু ধরনের কুকুর দেখলাম, লাল আর কালো। কাল রাতেরগুলোর মতোই বিরাট এক একটা। আমাদের দেখা মাত্র চঞ্চল হয়ে উঠল তারা। রক্ত হিম করা স্বরে চেঁচাচ্ছে আর লাফাচ্ছে। পারলে এখনই বেরিয়ে এসে টুটি টিপে ধরে আমাদের। ভাগ্য ভালো, বেড়া যথেষ্ট মজবুত। তেমন কিছু করতে পারল না ওরা। এরপর খানিয়া নগর দেখাতে নিয়ে গেল। কাল রাজপ্রাসাদে ঢোকার আগে যেটুকু দেখেছিলাম তার চেয়ে বেশি কিছু দেখার ছিল না। সুতরাং একটু পরে যখন আতেন নদীর উপর উঁচু একটা সেতু পেরিয়ে আমাদের ফসলের মাঠে নিয়ে গেল, তখন মোটেই দুঃখ পেলাম না। কৃষকদের দেখলাম মাঠে কাজ করছে। খানিয়াকে জিজ্ঞেস করে জানতে পারলাম এরা সবাই স্থানীয় বাসিন্দাদের বংশধর। কৃষিকাজই এদের একমাত্র জীবিকা। জমির তুলনায় মানুষ বেশি বলে চাষবাস ছাড়া অন্য কাজে 1 ইঞ্চি মাটিও এরা নষ্ট করে না। অদ্ভুত এক সেচের পদ্ধতি গড়ে তুলেছে দেশ জুড়ে। সরু সরু খাল কেটে পানি নিয়ে আসা হয়েছে নদী থেকে মাঠের গভীর পর্যন্ত। অনেক স্ত্রী লোককেও দেখলাম খেতে কাজ করতে। কোনো বছর যদি খরা বা অতিবৃষ্টি হয় তাহলে কি ঘটে আপনাদের ওখানে? জিজ্ঞেস করল লিও। দুর্ভিক্ষ, গম্ভীর মুখে জবাব দিল খানিয়া। হাজার হাজার মানুষ তখন না খেয়ে মরে। এবছরটা কেমন, ভালো না মন্দ? আমি জিজ্ঞেস করলাম। খুব সম্ভব মন্দ। এখনো নদীর পানি যথেষ্ট বাড়েনি, বৃষ্টিও হয়নি খুব বেশি। এ অবস্থায় চললে কদিন পরে সেচের পানি পাওয়া যাবে না। কাল সন্ধ্যায় আবার অগ্নিপর্বতের চূড়ায় আগুন দেখা গেছে। ওটা অশুভ সংকেত। যে বছর ওই চূড়ায় আগুন দেখা দেয় সে বছর খরা হয়। সেক্ষেত্রে এখনই ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেওয়া উচিত আমাদের। একটু হেসে লিও বলল, মানে? তোমরা মৃত্যুর মাঝে আশ্রয় চাও? মুখ কালো করে বলল খানিয়া। বিদেশি অতিথি, শুনে রাখো, আমি বেঁচে থাকতে ওখানে যেতে পারবে না তুমি। কেন নয় খানিয়া? আমার ইচ্ছা প্রভু লিও। এদেশে আমার ইচ্ছাই আইন। চলো ফেরা যাক। 10। এরপর দীর্ঘ 3টে মাস আমাদের কাটাতে হলো কালুন নগরীতে। ভয়ঙ্কর, জঘন্য, ঘৃণিত 3টে মাস। জীবনে আর কখনো এত বাজে সময় কাটেনি আমাদের। একদিকে খানের হুমকি, অন্যদিকে খানিয়ার। খানিয়া শুধু হুমকি নয়, মাঝে মাঝে অস্বাভাবিক ভালো ব্যবহার করে। সেটা আরও অসহ্য লাগে আমার কাছে, লিওর কাছেও। দেশের জনসাধারণও মোটেই ভালো দৃষ্টিতে দেখছে না আমাদের। খানিয়ার কথাই সত্যি হয়েছে। ভয়ঙ্কর খরা এবং অনাবৃষ্টি শুরু হয়েছে কালুনে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, জনগণ সেজন্য 2 বিদেশি আগন্তুককেই দায়ী করছে। আমরা বাইরে বেরোলে ওরা দল বেঁধে দেখতে আসে। 2-1জন বলাবলিও করে ওদের এই দুরবস্থার জন্যে আমরাই দায়ী। শেষে এমন হলো বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেল আমাদের। মাঝে মাঝে 2-1বার যা বেরোই তা খানিয়ার সঙ্গে। ব্যাপারটা আরও বিব্রতকর। খানিয়ার উদ্দেশ্য আমরা জানি, তাই চেষ্টা করি ওকে এড়িয়ে চলার। তবু ওর ইচ্ছায় ওর সাথে যখন বেরোতে হয় আমাদের, বিশেষ করে লিওর মনের অবস্থা কেমন হয় সহজেই অনুমেয়। এক রাতে সিম্বরি তার প্রাসাদ চূড়ার ঘরে আমাদের খাওয়ার আমন্ত্রণ জানালো। খাওয়া দাওয়ার পর দেখলাম গম্ভীর হয়ে গেছে লিও। কি যেন ভাবছে। বন্ধু সিম্বরি, হঠাৎ বলে উঠল সে, আপনার কাছে একটা অনুগ্রহ চাইব। খানিয়াকে একটু বলবেন, দয়া করে যেন আমাদের পথে
চলে যেতে দেয় আমাদের। বুড়ো সাবানের চতুর্মুখটা মুহূর্তে যেন পাথরে গড়া হয়ে গেল। তুমি নিজেই তো এই কথা বলতে পারো খানিয়াকে। আমার মনে হয় না ও অস্বীকার করবে।